অর্ক ও আসফি কিছুক্ষণ আগে ওদের কথার মাঝে কেবিনের বাইরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। মিহালের কথায় তুর রহস্যময় ভাবে হাসে। মিহাল তুরের হাসির কারণ খুঁজে পায় না। তুর মিহালকে বলে, বসো, কিছু কথা বলি তোমার সাথে। এরপর আর কথা বলার সুযোগ হবে কিনা তা তো জানি না। তুরের কথায় নিজের রাগ কন্ট্রোল করে বেড সাইডে টুল নিয়ে বসে। আমি তোমার ও তানজিনার মধ্যে তুমি না চাইলে আসবো না বিয়ের পরেও। তোমার আইনত রেজিস্ট্রি করা বউকে আমাদের বিয়ের কথা আমিও, আমার বন্ধুরা আর আমার পরিবার কেউ জানাবে না। এমনকি আমি যদি মরেও যাই তাও জানাবে না। মিহাল তুরের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছে তুর এসব? তুর আবার বলে, আমি তোমার দ্বিতীয় স্ত্রী হব, এটা তোমার পরিবার, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যাদেরকে বলা যায় তারা ব্যতীত যারা চক্ষু সাক্ষী থাকবে তারাই জানবে। আর কেউ জানবে না যদি না তুমি না জানাও। যদি আমি মারা না যাই তাহলে আমাকে তোমার আইনত দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিতে হবে। আর হ্যাঁ, তোমার আর তোমার রেজিস্ট্রি করা প্রথম স্ত্রীর মাঝে আমি আসব না। মিহাল কিছুটা অস্থির হয়ে বলে, দেখো তুর, আমি তানজিনাকে ভালোবাসি। মিহালকে বলতে না দিয়ে তুর বলে, ভালোবাসো তাই তো? আমি জানি তুমি তানজিনাকে ভালোবাসো আর ওকে নিজের করে রাখতে রেজিস্ট্রি করে রেখেছো। শুধু রেজিস্ট্রি, শরিয়ত মোতাবেক এখনো ও তোমার স্ত্রী না। আর তানজিনা শরিয়ত মোতাবেক বিয়ে করতে সেরেফ মানা করে দিয়েছিল, শুধু সাইন করে বের হয়ে গেছিল হাসপাতালের উদ্দেশ্যে, তাই তো? তুরের কথায় মিহাল চমকে যায়। এরপর বলে, তুমি এসব কি করে জানো? ইয়ানা বলেছে। তুরের ভাবশীলীন জবাব। মিহাল যেন অবাক হয়ে যায়। ইয়ানা বলেছে তুরকে এসব? মিহালের অবাকতা বুঝতে পেরে তুর বলে, হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। রাফি ইয়ানাকে জিজ্ঞাসা করেছিল বিয়েটা কিভাবে হয়েছে, তখন ইয়ানা সব কিছু বলেছে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে যে আমি এখন বিয়ের কথা বলছি সেটা ইয়ানা জানে না, আর আমরা জানাবো না। যত যাই হোক, ইয়ানা তানজিনার বেস্ট ফ্রেন্ড। মিহালকে প্রতি উত্তর করতে না দেখে তুর আবার বলে, তোমাকে বিয়ে করতে চাওয়ার খবরটা আমার পরিবার, আত্মীয় স্বজন কেউই জানে না। আমি সবার আগে তোমার মতামত চাই। তুমি চাইলে তানজিনাকে ইনডিরেক্টলি জিজ্ঞাসা করে নিতে পারো। তুরের কথায় মিহাল ভ্রু কুঁচকে তাকায়। মিহালের ভ্রু কুঁচকানো দেখে তুর বুঝে মিহাল বুঝতে পারেনি তুর কি বলছে। তাই তুর আবার খোলাসা করে বলে, তুমি বুঝতে পারোনি তো আমার কথার মানে? আমার কথার মানে হচ্ছে তুমি এখন তানজিনাকে ফোন করবে আর ওকে ইনডিরেক্টলি কিছু না কিছু বলে বিয়ের কথাটা জিজ্ঞেস করবে। ফোনটা অবশ্যই লাউড স্পিকারে রাখবে। আর আমার মতে বাঙালি মেয়ে যে কোনো পরিস্থিতিতে স্বামীর মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনলে একটুও খুশি হবে না, প্রতিবাদ তো সে করবেই। মিহাল ভাবে ফোন করবে কি না। তার মন বলছে ফোন করতে, কারণ সে তানজিনার ওই কথার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখাতে চায়। তাই ৭-৫ না ভেবে ফোন লাগায় তানজিনাকে। আর এই দুপুরের সময় হয়তো কোনো রোগী থাকবে না, খাবারের সময়, এটা ভেবেই তানজিনাকে ফোন লাগায়। প্রথমবার ফোন করাতে তানজিনা ফোন কেটে দেয়। মিহাল কিছুটা হতাশা হয়। এরপর ২ মিনিট পর ফের ফোন লাগায়। এবার আর ফোন কাটে না, কিন্তু ফোন রিসিভ করে তানজিনা বিরক্তির সহিত বলে, কি সমস্যা তোমার? হ্যাঁ, একবার ফোন কেটে দিচ্ছি তাও ফোন দিচ্ছ, কি বলবো বলো, আমার কাজ আছে। মলিন কণ্ঠে মিহাল বলে, এখন তো লাঞ্চ টাইম, এখন আবার কিসের কাজ তোমার? এবার কিছুটা শান্ত স্বরে তানজিনা বলে, আমার কাজ তুমি বুঝবে না মিহাল, তুমি তো আর ডাক্তার না, ডাক্তারদের সারাক্ষণ কাজ থাকে। হ্যাঁ, এখন লাঞ্চ টাইম, আমি লাঞ্চ করে আবার রোগী দেখব। তোমার কিছু বলার থাকলে জলদি বলো। তোমার কি আমাকে ৫ মিনিট সময় দেওয়ার জন্য একটু সময় হবে না?
দেখো মিহাল, আমার সিনিয়র লাঞ্চের জন্য বসে আছে। আমরা সবাই একসাথে লাঞ্চ করছি। গ্রামের মোড়ল আজকে আমাদের লাঞ্চ করাচ্ছে। তাই তোমার যদি কিছু বলার থাকে তো বলো, না হলে পরে কথা বলবো। পরে না, এখন একটু কথা বলবো। সবার সাথে কথা বলার টাইম হয় তোমার, আমার সাথে একটু 5 মিনিট কথা বলতে পারবে না? তানজিনার এবার আবার বিরক্ত লাগছে, তাই সে বলে। ওকে বলো, কি বলবে? মিহাল নিজেকে ঠিক করে বলে। আচ্ছা তানজিনা, আমাদের সম্পর্কটা কি শুধু কাগজে কলমে? মিহালের এই অদ্ভুত প্রশ্নে তানজিনার বিরক্ত আরও বাড়িয়ে দেয়, কিন্তু তাও মাথা ঠান্ডা রেখে শান্ত গলায় উত্তর দেয়। সত্যি বলতে মিহাল, আমাদের বিয়েটা শুধু কাগজে কলমে, কারণ শরীয়ত মোতাবেক তুমি আমার স্বামীর না, আর আমি তোমার স্ত্রীর না। সেদিন কি সিচুয়েশন আমি রেজিস্ট্রি পেপারে সাইন করতে বাধ্য হয়েছি তুমি হয়তো জানো না। ফ্রেন্ড হিসেবে আমি তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু স্বামী হিসেবে না। যেদিন তোমার ঘরে বউ হয়ে যাব, তখন থেকে আমার জীবনে তোমার ইন্টারফেয়ার আমি সহ্য করব। প্লিজ এর আগে আমার উপর অধিকার বোধ দেখাতে এসো না। তানজিনার কথা শুনে মিহাল স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেছে। তানজিনার কথাগুলো তার মনে আঘাত করে। সে তো ভুলেই গিয়েছিল সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে নিজের ইচ্ছা মতো করে সব করে। ওই দিন যখন তানজিনা বিয়েতে মানা করে শুধু রেজিস্ট্রিতে রাজি হয়, তখন মিহালের কিছুটা অন্যরকম লাগলেও আর পাত্তা দেয়নি। মিহালের ভাবনার মাঝেই তানজিনা ফোন কেটে দেয়। তানজিনার সাথে কথা বলার শেষ পর্যায়ের দিকে অর্ক ও আসফিক কেবিনে ঢুকে, আর এইদিকে তুরের মুখে ঝুলে আসে তাচ্ছিল্যে ভরা বাঁকা হাসি, আর মনে মনে ভাবে, তানজিনা যদি তোমার বিয়ের পরেও কিছুটা হলেও ভালোবাসতো, আমি তোমাকে কখনো বিয়ের কথা বলতাম না। এমনকি তানজিনা বিবাহিত এটাও তানজিনার পরিবার আত্মীয় স্বজন ছাড়া আর কেউ জানে না। মিহাল কেবিন থেকে বেরিয়ে গিয়ে ওয়াশরুমে যায়। হাত মুখ ধুয়ে কিছুক্ষণ আয়নার মধ্যে নিজেকে দেখে আর ভাবে, কি করা উচিত আমার? আমি ভালোবেসে কখনো নিজের আত্মসম্মান নষ্ট করব না। এই আত্মসম্মানের জন্যই তো আমি তানজিনাকে বিয়ে করেছি। আমার ভালোবাসা একতরফা ছিল, কিন্তু আমি হারাতে চাইনি তানজিনাকে, ও হারতেও চাইনি তানজিনার কাছে। ওয়াশরুমে আরও কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে মিহাল তুরের কেবিনে যায়। এইদিকে তুর একা কেবিনে, অর্ক ও আসফিক কাজে বাহিরে গেছে। নিস্তব্ধতার মাঝে তুর ভাবছে, আমি তোমাকে ভালোবাসলেও কখনো এটা বলিনি তোমায়। আমার চোখের দিকে তুমি তাকাও না, এটাও আমি জানি। এই চোখে তুমি ভালোবাসা দেখেছো ঠিকই, কিন্তু আমি না বলাতে স্বস্তিতে ছিলে, কিন্তু আজ আমি তোমার স্বস্তি নষ্ট করতে বাধ্য হয়েছি। দেখি তোমার উত্তর কি হয়। তোমার উত্তরের উপর নির্ভর করছে সব কিছু। মনে মনে বলেই হাসপাতালের সাদা ছাদের দিকে তাকায়। মিহাল তুরের কেবিনে এসে দেখে তুর ছাদের দিকে তাকিয়ে আছে, ওর রহস্য ঘেরা চোখে এখন কেমন মলিনতার ছাপ। মেঘকন্যা কালো মেঘে আচ্ছন্ন থেকে বের হতে যেন সূর্যের প্রতীক্ষা করছে। মিহাল নিঃশব্দে তুরের পাশে টুলে বসে। তাকিয়ে আছে মিহাল আজ তুরের চোখের দিকে। জানতে চায় এই রহস্যময়ী চোখ মলিন কেন হলো। তুরের দৃষ্টি এখনো ছাদের দিকে। মনতা ঘিরে আছে দুজনকে। মনতা ভেঙ্গে তুর দৃষ্টি স্থির রেখে বলে, কি সিদ্ধান্ত নিলে তাহলে? মিহাল তুরের কথায় কর্ণপাত না করে এখনো এক দৃষ্টিতে তুরের চোখের দিকে তাকিয়ে আছে। তুর এবার মিহালের দিকে মাথা ঘুরিয়ে তাকায়, এরপর বলে, আজ দেখি আমার চোখের দিকে তাকিয়ে আছো, ভয় করছে না? যদি তলিয়ে যাও? আমি রাজি। মিহালের কথায় তুর আশ্চর্য ও অবাক হয়ে যায়। তুরের আশ্চর্য হওয়া দেখে মিহাল মলিন হাসে আর ভাবে, এত ভালো না বাসলেও পারতেন। আমি তানজিনাকে এত ভালোবাসি না যতটা তুমি আমায় বাসো। কিন্তু মুখে বলে, আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর আমাদের যারা ভালোবাসে আমরা তাদের ভালোবাসি না। এইটুকু বলে একটু থামে, আবার বলে, আমি তো জয় করেও পেলাম না, তুমি না হয় পাও। তুর মনে মনে বলে, কিছু পাওয়ার মধ্যেও না পাওয়া থাকে। এরপর বলে, সবাইকে কিভাবে বলবে? এখনো ভাবিনি। আন্টিকে আমার কাছে পাঠাবা, এর আগে আমার আব্বু আম্মুকেও পাঠাও। মিহাল অবাক হয়ে বলে,
তুমি না হয় তোমার পরিবারকে মানাতে পারলে, কিন্তু আমার পরিবার কি রাজি হবে? আমার অলরেডি বিয়ে হয়েছে। তোমার কি মনে হয় আমার পরিবার তোমার বিয়ের কথা জানে না? জানে? হুম। তাহলে তারা কিভাবে রাজি হবে? তোমার ভাবতে হবে না, আমি দেখে নিব। আমাদের রেজিস্ট্রি পেপারে কিছু শর্ত থাকবে। শরিয়ত মোতাবেক বিয়ের পর ওই শর্তওয়ালা রেজিস্ট্রির পেপারে তোমার সাইন করতে হবে। চিন্তা করো না, তোমার আইনত প্রথম বিয়ের ব্যাপারে কোনো কিছু নেই। মিহাল শর্তের কথা শুনে ভ্রু কুঁচকায়, এরপর বলে। কি শর্ত? তুর স্মিত হেসে বলে। 1. আমাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। 2. তৃতীয়বার আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি মরে গেলেও এই শর্ত বহাল থাকবে। 3. তুমি চাইলে আমাদের বিয়ের ব্যাপারটা তোমার প্রথম স্ত্রীর কাছে পাবলিক নাও করতে পারো, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে আমায় স্বীকৃতি দেওয়া লাগবে। 4. বিয়ের দেনমোহর তুমি নিজে। এই তো, এগুলো ছিল শর্ত, বলে একটা মিষ্টি হাসি দেয়। শর্তগুলো শুনে মিহালের মাথা ভনভন করে ঘুরছে। মানে একটা বাচ্চার কাছ থেকে যেন তার খেলনা কেউ কেড়ে নিতে না পারে, সেই ব্যবস্থা। মিহালকে বেকুবের মতো তাকিয়ে থাকতে দেখে তুর বলে। দেখো, আমি জানি 2 নম্বর শর্তটা কঠিন একটু। আমি মরে গেলে তোমার তানজিনার গা জ্বালানোর কথা শুনেই থাকতে হবে। আর যদি ওরে ছেড়ে দাও তো আজীবন বিপত্নিক হয়ে থাকতে হবে। ফ্লিং দুঃখ ফর ইউ। তুরের মুখে এসব হাসির কথা শুনে মিহাল নিজেও হেসে দেয়। এতক্ষণ পর মিহালের মনে হচ্ছে মেঘকন্যা যেন আকাশের কালো মেঘরা কিছুটা হলেও সরে গেছে। কারো মুখের হাসির কারণ তো হতে পেরেছে সে। ভাবশীলভাবে তুর বলে ওঠে। আমার জীবনের শেষ অধ্যায়ে তুমি থাকবে, আর তোমার জীবনেরও শেষ অধ্যায়ে আমি থাকব। আমি মরে গেলেও। ভাবছো তো কিভাবে? শর্তগুলোর মধ্যেই আছে। মিহাল কিছু বলে না, কেবিনের বাইরে চলে যায় আর তুরের বাবা মাকে ভিতরে পাঠিয়ে দেয়। একটু পর নিজের মাকেও পাঠাবে। তুরের বাবা মা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না প্রথমে, কিন্তু তুরের কিছু বোঝানোতে রাজি হয়। তেমনি করে মিহালের মাকেও রাজি করায় কিছু বলে। মিহালের বাবাকে মিহালের মা রাজি করায়। মিহালের মা ও তুরের বাবা মাকে কিভাবে রাজি করিয়েছে তা পরে জানবেন। আসফির মামা উকিল, তাই পেপার আসফি তাকে দিয়ে আগেই বানানোর কথা বলে রাখে। সন্ধ্যায় কাজী ও আসফির মামা উকিলকে রেজিস্ট্রি পেপার সহ নিয়ে আসে। বিয়েতে তুরের বন্ধু বান্ধব শুধু ইয়ানা বাদে ও মিহালের ইউনিভার্সিটির 2 বেস্ট ফ্রেন্ড রেজবি ও তাইজুল আছে। তুরের 2 বোন, চাচি ও চাচাতো ছোট্ট ভাই বাসা থেকে আসে। মিহালের বড় বোন ও বোনের জামাইকে ডাকা হয়। মিহালের বড় বোন কায়রা রাজি ছিল না। কায়রার তানজিনাকে পছন্দ না হলেও ডিভোর্সের আগে আরেক বিয়ে দিতে রাজি না সে। বোনের জামাই রিয়াদ, সে মিহালের সাথে কথা বলার পর নিজের বউকেও চুপ করায়। তারা সবাই ওয়াদাবদ্ধ যে তানজিনা ও তার পরিবার কেউ বিয়ের ব্যাপারে জানবে না, যদি না মিহাল চায়। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হয়ে যায়। এদিকে লাঞ্চের পর ডাক্তার আরিফ জুবাইয়ের কয়েকটা রোগী দেখে একটু ফুসরত পাওয়ার পর তানজিনাকে ডাকে। মিস মেহবিন, জি স্যার। প্লিজ ডোন্ট কল মি স্যার। ইটস ডক্টর আরিফ ফর ইউ। ডক্টর আরিফ হেসে কথাটা বলে। তানজিনাও তার কথায় হেসে জবাব দেয়। ইয়েস ডক্টর আরিফ, বলুন। তো কি অবস্থা তোমার এখন? কেমন আছো? ভালো, আমার আবার কি হবে? না, দুপুরে দেখলাম তুমি কারোর সাথে কিছুটা বিরক্তির সাথে কথা বলছিলে, তাই জিজ্ঞাসা করলাম। আরিফের কথা শুনে তানজিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তানজিনাকে কোনো প্রতিউত্তর করতে না দেখে আরিফ আবার বলে। এনিথিং রং মেহবিন? তানজিনা কিছুক্ষণ চুপ করে থেকে ঢোক গিলে বলে। নাথিং রং স্যার। তানজিনার আবার স্যার বলায় ডক্টর আরিফ বাঁকা চোখে তাকায়। তানজিনা তার তাকানো দেখে বলে। সরি ডক্টর আরিফ, এটা বলে দুজনে হেসে ফেলে। ডক্টর আরিফ এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেললো তানজিনাকে। মেহবিন, তুমি কি সিঙ্গেল, মানে কোনো রিলেশনে আছো?
ডক্টর আরিফের কথায় কি জবাব দিবে বুঝতে পারছে না তানজিনা। কয়েক সেকেন্ড নিজেকে ধাতস্থ করে জবাব দেয়। ইটস কমপ্লিকেটেড। এটা বলে তানজিনা আরিফের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে চলে যায়, কিন্তু আরিফ সেটা বুঝে যায়। আরিফ তানজিনার যাওয়ার দিকে তাকিয়ে হেসে মাথা চুলকায়। ফ্ল্যাশব্যাক অ্যান্ড 3 দিন পরে তুরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। যাওয়ার আগে তুর সবার সাথে কথা বলে যায়। তার এখন বাঁচতে ইচ্ছা করছে, বাকিটা যা হবার হবে। ওটিতে ঢুকানোর আগে একবার পেছনে ঘুরে সবাইকে দেখে নেয়। মিহালের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মলিন হাসি আঁকে। 5 ঘন্টা পেরিয়ে গেছে। নার্সদের ওটির দরজা খুলে ব্যস্ততার মধ্যে যাওয়া আসা দেখছে সবাই। যতবারই ওটির দরজা খুলে ততবারই সবাই অগ্রিণ্য হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ওটির লাইট অফ হয়, দরজা খুলে বেরিয়ে আসে সিনিয়র নিউরোলজিস্ট। ডক্টরকে ওটি থেকে বের হতে দেখে সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে ডক্টরের কাছে যায়। সবার চোখ মুখে উৎকণ্ঠতা ও ভয়ের ছাপ। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে, সরি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আপনারা তো জানতেন ওনার হিমোগ্লোবিন লেভেল কম ছিল, তার উপর উনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল ছিলেন। এই অবস্থায় সার্জারি রিস্ক ছিল, আর আমরা দেরি করলে আরও রিস্ক বেশি হতো। ডক্টরের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে তুরের মা, বাবা ও পরিবার। বাকিদের বিশ্বাস হচ্ছে না তুর আর নেই। একটু পরে ডক্টর বলে, আপনারা এখন প্রে করুন যাতে উনি জলদি রিকভার করেন। ডক্টরের কথায় সবাই তার দিকে তাকায়। ডক্টর বলে, সে ইজ ইন স্টেজ অফ কোমা, কবে রিকভার হবে বলতে পারছি না। ব্রেন টিউমার সার্জারির পরে কোমাতে যায় পেশেন্ট অনেক সময়। প্রে করুন যেন জলদি রিকভার করে। ডক্টরের কথা শুনে তাওহিদ বলে, আপনাকে ডক্টর কে বানাইছে বলেন তো? আপনার কপাল ভালো যে এখানে অর্ক এই মুহূর্তে নাই, তাহলে এতক্ষণ যে আপনি তুর মারা গেছে এরকম টাইপ কথাগুলা বলে আমাদের জান বের করে ফেলেছিলেন, আর পরে বললেন কোমাতে আছে। এই কথার পরেও অর্ক আপনার অবস্থা খারাপ করে দিত। ডক্টর তাওহিদের কথা শুনে ভরকে যায়। সে ভাবে, আসলেই তো, জীবনে কত এরকম সার্জারি করলাম, কখনই তো পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের সাথে এমনভাবে পেশেন্টের সার্জারির পরের অবস্থা বলিনি। জানি না কেন সার্জারির 2 দিন আগে আমার মেডিকেল কলেজ জীবনের স্যার যখন আমাকে বলল এই মেয়েটার সার্জারির জন্য আমাকে লাগবে, তখন আমি হসপিটালে চলে আসলাম রোগীর অবস্থা দেখার জন্য। এই মেয়েটিকে দেখে আমার চোখ থমকে যায়, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যখন মেয়েটা হসপিটালে ভর্তি ছিল মেয়েটা আনম্যারিড ছিল, কিন্তু সার্জারির সময় ফর্ম ফিল আপের সময় ম্যারিড কেন? এগুলো ভাবতে ভাবতেই ডক্টর চলে যায় তার স্যারের কেবিনে নক করে। ও ইপ্তি, আসো। জার্মানি থেকে ফিরেছো 1 মাস হলো, কয়েকদিন পরে এখানেই জয়েন করতে। তুমি কিন্তু অনেক ভালো ভালো হাসপাতাল থেকে অফার পেয়েছিলে, এখন ফ্রি, তাই ভাবলাম আমার ছাত্র যেহেতু আমার মতো নিউরোসার্জন, তাই তাকে ডাকি সার্জারির জন্য। মেয়েটা কিছুটা ডিপ্রেস ছিল, তার উপর অনেক উইক, এখন তো কোমাতে চলে গেল। অন্যান্য গ্রেড 1 টিউমার থেকে এটি একটু জটিল সার্জারি ছিল, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি ইপ্তি? সার্জারির 2 দিন আগে যখন মেয়েটার রিপোর্ট আমি চেক করছিলাম তখন দেখেছি মেয়েটা আনম্যারিড, কিন্তু সার্জারির পর বন্ড সাইনে তখন দেখলাম মেয়েটা ম্যারিড। ইফতির কথা শুনে স্যার একটা নিঃশ্বাস ছাড়লো আর বলল, ইপ্তি, তুমি ঠিক বলেছ। মেয়েটার 3 দিন আগে বিয়ে হয়েছে এই হাসপাতালে। স্যারের কথা শুনে ইফতির খারাপ লাগে। তারপর বলে, কার সাথে বিয়ে হয়েছে স্যার? তা জানি না, কিন্তু বিয়ের সময় কেবিনের দরজা বন্ধ ছিল, তাই হাসপাতালের কেউ দেখতে পারেনি। আমি ওই সময় হাসপাতালে ছিলাম। ইফতি স্যারের সাথে টুকটাক কথা বলে সেখান থেকে চলে যায়। 1 সপ্তাহ পর তানজিনা তুরকে কোমা অবস্থায় হাসপাতালে দেখতে আসে। সাথে ডক্টর আরিফ এসেছে। ডক্টর আরিফ আসার কারণ তার বন্ধু ডক্টর ইফতি 2 দিন আগে জয়েন করেছে এখানে নিউরোলজিস্ট ও সার্স হিসেবে। আর তানজিনাও যেহেতু ওর বান্ধবীকে দেখতে যাবে, তাই ভাবলো একসাথেই যাওয়া যাক। আরিফ হাসপাতালে এসে ইফতির কেবিনে চলে যায়। তানজিনা যায় তুরকে দেখতে। সেখানেই ইতি, ইয়ানা, রাফি ও মিহাল ছিল। সবার সাথে দেখা করে তুরকে দেখতে যায়। তানজিনার সাথে মিহালও যায়।
আরিফ ইফতির কেবিনে যেয়ে ইফতিকে জড়িয়ে ধরে। দুই বন্ধু একসাথে সোয়ার্দি মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে জার্মানিতে গিয়েছিল। আরিফ ইফতির ৩ মাস আগে দেশে ব্যাক করে। দুই বন্ধু কথা বলার মধ্যেই ইফতি জিজ্ঞাসা করে, কিরে, বিয়ে শাদী করবি না? করবো তো, আগে তোর ভাবিকে মানিয়ে নেই। ওহো, তাহলে কি আমার ভাবি? তুই আমাকে বললি না? তোকে কি বলবো, তোর ভাবিকে এখনো বলতে পারলাম না। আরিফের কথা শুনে ইফতি অবাক হয়ে যায় আর বলে, লাইক সিরিয়াসলি ব্রো, তুই ভাবিকে এখনো বলস নাই? জার্মানিতে যার পিছে পিছে হাসপাতালে সব মেয়ে ডাক্তার, মেয়ে মেডিকেল স্টুডেন্ট ও নার্সরা পাগল, আর সে পাত্তাই দিত না, আর এখন সে একটা মেয়ের পিছে ঘরে। আই কান্ট বিলিভ দিস ব্রো। ইফতির কথায় আরিফ নিঃশব্দে হাসল। আমি ওর পিছে পিছে ঘুরি না, ও আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন। ও, বলে দে, নাহলে ফাঁকে পুরুত হয়ে গেলে কি করবি? কথাটা বলার পর বিষণ্ণতায় ইফতির মন ভরে যায়। আরিফ এটা খেয়াল করে ইফতিকে জিজ্ঞাসা করে, কি রে, তোর আবার কি হলো? তোর মনটা খারাপ মনে হচ্ছে, ছেঁকা টেকা খাইছো নাকি? এটা বলে আরিফ হাসতে থাকে। ইফতি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, এক প্রকার চেকাই বলা যায়। মেয়েটারে ভালো লাগছে, কিন্তু মেয়েটা এখন কমাতে আছে। ইফতির কথা শুনে আরিফ ভ্রু কুঁচকে তাকায়। আরিফের তাকানো দেখে ইফতি বলে, স্যার আমাকে 10 মিনিট আগে একটা রোগীর ডিটেলস পাঠায়। সেই রোগীর ব্রেন টিউমার গ্রেড 1 স্টেজে আছে। স্যার চেয়েছিল মেয়েটার সার্জারি আমিও সাথে করি, যেহেতু আমি আর 1 সপ্তাহ পর জয়েন করতাম। হসপিটালে এসে যখন মেয়েটাকে দেখি, বিলিভ মি, শি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল। আরে বাহ, এতক্ষণ তুই আমাকে খোঁটা দিচ্ছিলি, এখন তো তুই নিজেই পাগল হয়ে গেছিস। তোর পিছেও কিন্তু জার্মানিতে কম মেয়েরা ঘুরতো না, আমরা দুজন ছিলাম চকলেট বয়। এটা বলে কলার ঝাঁকায় আরিফ। আরিফের কথায় হেসে ফেলে ইফতি। এরপর বলে, কিন্তু আমি হাসপাতালে আসার একদিন আগেই নাকি মেয়েটার বিয়ে হয়ে গেছে হাসপাতালের কেবিনে। আমি এই খবরটা সার্জারি করার আগে বন্ড দেখে জানতে পারি। পরে স্যারকে জিজ্ঞাসা করায় স্যার আমাকে বলল আমি আসার আগের দিন ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে কেবিনে, কিন্তু জানে না কার সাথে বিয়ে হয়েছে। মেয়েটার সার্জারির বনটা দেখলেই তো হাজবেন্ডের নাম জানতে পারিস তুই। না রে, জানতে চাই না। যা আমার না তা আমার না, এমনিতে মেয়েটা ঘুমাতে আছে। তার নাম কি মেয়েটার? ইফতি আরিফকে নাম বলতে যাবে তার আগেই আরিফের কাছে তানজিনার ফোন আসে। আরিফ ফোন রিসিভ করে কথা বলে। তানজিনা আরিফ হসপিটালে এখন ব্যাক করবে কিনা জানতে ফোন দিয়েছে। আরিফ হ্যাঁ বলে। এরপর ফোন রেখে আবার ইফতির কাছে যায়। তো বললি না তো মেয়েটার নাম কি? আরে বাদ দে তো, নাম জেনে কি করবে? তুই আগে ভাবির নাম বল। আমি নাম জেনে কি করব? তাহলে তুই তোর ভাবির নাম কেন জানতে চাইছিস? আমার কথা তোর কথা কি এক? আমার যাকে ভালো লেগেছে সেই মেয়েটা বিবাহিতা, তোরটা তো আর বিবাহিতা না। হার রিলেশনশিপ স্ট্যাটাস ইজ ইটস কমপ্লিকেটেড। ইফতি কথাটা শুনে হাসতে থাকে, সাথে আরিফও। ওর নাম মেহবিন, তানজিনা মেহবিন। নাম শুনে ইফতি বলে, তাই না? অনেক সুন্দর নাম তো। একটু আগে কি ভাবি ফোন দিয়েছিল? হ্যাঁ রে, মেহবিন তার এক ফ্রেন্ডকে দেখতে এসেছে, তাই আমিও ভাবলাম যেহেতু একই হাসপাতালে, তাই তোর সাথে দেখা করে যাই। যেতে হবে ভাই। ইফতির সাথে বিদায় নিয়ে চলে যায় হাসপাতালের গেটে। আরিফ তানজিনাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে, তাই আরিফ ওইখানে যায়। মিহাল তানজিনার সাথে কথা বলছে। কেমন আছে তানজিনা? ভালো, তুমি কেমন আছো? তানজিনার কথা শুনে মলিন হাসে মিহাল, মুখে বলে, ভালো আছে। তা তোমার ক্যাম্পিং কেমন গেল? ভালো। এখন আমি ডাক্তার আরিফ জুবাইয়ের অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন, ওনার সাথে সার্জারিতে পার্টিসিপেট করতে পারবো। এগুলো বলার সময়ই ওইখানে আরিফ এসে যায়। হাই। হ্যালো, হু আর ইউ? আরিফ কিছু বলবে তার আগেই তানজিনা বলে, মিহাল, সে আমার সিনিয়র। তানজিনার কথা শুনে মিহাল আরিফের সাথে হাত মেলায়। আপনি কি মেহবিনের ফ্রেন্ড? মিহাল কিছু বলবে তার আগেই তানজিনা বলে, হ্যাঁ, আমার ফ্রেন্ড, সেও তুর্কে দেখতে এসেছে। বাই মিহাল, পরে কথা হবে। এটা বলে তানজিনা আরিফের সাথে চলে যায়। মিহাল ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
কেটে যায় 1 মাস। তুর এখনো কোমাতে। ডক্টর বলেছিল কোমা সাধারণত 4 সপ্তাহের বেশি স্থায়ী হয় না, কিন্তু পোস্ট কোমা মাস থেকে বছর গড়িয়ে যেতে পারে। মিহাল সপ্তাহে 2 বার তুরকে হাসপাতালে দেখতে আসে। আজ 1 মাস তুর নিস্তব্ধতায় শুয়ে আছে। কেবিনে আর কেউ নেই। তুরের পাশে বসে আছে মিহাল। বিয়ের পর থেকে সার্জারির আগের কথা, ফ্ল্যাশব্যাক। বিয়ে পড়ানোর পরে সবাই তুরের কেবিন থেকে চলে যায়। তখন তুর মিহালকে বলে, খুব কষ্ট হচ্ছিল তাই না তখন তোমার? তানজিনার কথাগুলো তোমাকে কষ্ট দিয়েছে? একটু তো কষ্ট হচ্ছিল। আমি ওকে নর্মালি ভালোবেসেছি। ভেবেছিলাম তানজিনা যদি আকত করতে রাজি না, কিন্তু করলে শুধু রেজিস্ট্রি করবে। তাই মনে হয় তানজিনার মত আছে। আমি তো জানতাম না ওই পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে। আমি অ্যাটলিস্ট কাউকে ফোর্স করে বিয়ে করতে চাইনি। মলিন হেসে তুর বলে, আমিও তো তোমাকে ফোর্স করে বিয়ে করেছি। না, তুমি আমাকে ফোর্স করোনি। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছ। তানজিনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে বলেছ। তুমি কিছু শর্ত আমায় দিয়েছ, কিন্তু ওগুলো অতটা খারাপ ছিল না। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাহলে তুমি ঘুমাও, আমি বাইরে যাই। পরের দিন তুরকে আরও 1 ব্যাগ রক্ত দেওয়া হয়। ডক্টর ইফতি তুরের রিপোর্ট দেখে। নার্স বলে তুরের লম্বা চুলগুলো কাটতে হবে, তাই তুরের মন খারাপ। লিরা, ফাইজা তুরকে দেখতে আসে। তারাও তুরকে বুঝায় মন খারাপ না করতে, সুস্থ হলে চুল আবার হবে। তুর বলে, মিহাল কই? 12টার দিকে আসছিল, তুই ঘুমাচ্ছিলি তাই 1 ঘন্টা থেকে চলে গেছে। আমি আজকে চুল কাটবো না, কালকে মিহাল আসলে আমি ঘুমালেও ওরে দেখা করতে বলবি। আচ্ছা তুই সুস্থ হয়ে যাবার পরে কি হবে কিছু ভেবেছিস? কি হবে মানে? কি বলস তুই? তোর সুস্থ হলে আগের মতো আমাদের সাথে থাকবে। আমরা তো 4 মাস পর আমেরিকা যাব মাস্টার্স করতে। আমি সেইটা বলিনি। তোর যে মিহালকে বিয়ে করলো, মিহাল কিন্তু এখনো তানজিনাকে ডিভোর্স দেয়নি। লিরা কিছু বলবে তার আগেই তুর বলে, এটা মিহালের ব্যাপার। মিহাল যদি নিজের জেদ ধরে দেখে তানজিনার সাথে থাকতে চায় তো থাকুক, আমি কিছু বলবো না। আমার দেওয়া শর্তগুলো মানলেই হলো। কিন্তু বাই চান্স যদি ওদের ডিভোর্স হয়ে যায়, ওদেরকে আমি আর একসাথে কখনোই হতে দিব না। এটা আমার শর্তে আছে। কথাটা বলে একটা রহস্যময় হাসি দেয়। আর লিরা, ফাইজা তুরের মুখের দিকে তাকিয়ে থাকে। সার্জারির আগের দিন তুরের 2 বেনি করা লম্বা চুলগুলো কাটা হয়। চুল কাটার আগে তুর মিহালকে বলেছে তার চুলগুলো যেন সার্জারির পরে মরে গেলে কবরের ভিতরে দেওয়া হয়, আর না মারা গেলে ওগুলো তুরের কাছে সেফলি দেওয়া হয়। আমি মরে গেলে তানজিনাকে জোর করে হলেও শরীয়ত মোতাবেক বিয়ে করে নিও, না মারা গেলেও করতে পারো। তুরের পরিবারের কথাগুলো অযথা প্রকাশ করেনি। সন্তান অসুস্থ থাকলে বাবা মা যেমন করে ওদের বেলায়ও তাই হয়েছে। ফ্ল্যাশব্যাক অ্যান্ড মিহাল বলে, তোর জলদি কোমা থেকে বেরিয়ে এসো না। তোমার চুলের ভার আমি নিতে পারছি না। তুমি বলেছিলে তানজিনাকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে, কিন্তু না, আমি তানজিনাকে জোর করে বিয়ে করব না, আর না ওকে জোর করে আটকে রাখবো। আর কিছুদিন দেখি আমি কথা বলবো তানজিনার সাথে, কি চায় সে। একটা হতাশার নিঃশ্বাস ফেলে মিহাল আবার বলে, তোমার মনে আছে তোর তানজিনা কি করেছিল? আবার বলছি তোমায়। তানজিনা ও মিহালের ওই পদার্থ বিজ্ঞানের পরীক্ষার খাতায় নাম্বার বাড়া কমা নিয়ে যে ঝামেলা হয়েছিল সেটা একটু এক্সট্রিমলি লেভেলের ছিল। তানজিনা নিজের খাতায় 2টা প্রশ্নের উত্তরের মার্কস নেই তা দেখে স্যারের কাছে যায়। স্যার তখন যাদের নাম্বার যোগ বিয়োগ বাড়ে কমে তাদেরটাই ঠিক করছিল। মিহাল হাইয়েস্ট মার্কস পেয়েছে, কিন্তু 2 নাম্বার যোগে বেশি হয়ে যাওয়ায় সে 2 নাম্বার কমাতে এসেছিল স্যারের কাছে। তানজিনাকে স্যার অপেক্ষা করতে বলেছিল, তাই তানজিনা স্যারের পাশে দাঁড়িয়ে দেখছিল। তানজিনা সব সময় পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস থাকে, তাই তার থেকে কেউ নাম্বার বেশি পেলে সে মনে মনে রেগে যায়। স্যার যখন মিহালের 2 নাম্বার কমিয়ে দেয় তখন স্যার মিহালকে বলে, তুমি খুবই সৎ মিহাল। স্যারের কথা শোনার পর তানজিনা ফট করে বলে ওঠে, স্যার আপনি মিহালকে 2 নাম্বার বেশি কেন দিলেন, আর আমার 2টা প্রশ্নের নাম্বার দিলেন না কেন?
স্যার তো তানজিনার কথা শোনায় স্তব্ধ হয়ে যায়, সাথে মিহালও। তানজিনা আবার বলে, বুঝলাম স্যার, মিহাল আপনার প্রিয় ছাত্র, তাই বলে আপনি 2 নাম্বার বেশি দিবেন? তানজিনার কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। স্যার তখন জোরপূর্বক হেসে বলে, না তানজিনা, তুমি ভুল ভাবছো। এরকম ভুলে হয়, কম বেশি অনেককেই নাম্বার দিয়ে দেই ভুলে। বয়স হয়েছে তো অত খেয়াল থাকে না। দাও দেখি তোমার কোন 2 প্রশ্নের নাম্বার বাড়ে। এরপর ওদের দুজনের নাম্বার সমান হয়। সেদিন লাস্ট ক্লাস ছিল বায়োলজি। ওই দিন বায়োলজির খাতাও দেয় বায়োলজির ম্যাম। তানজিনা বায়োলজিতে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু মিহাল বায়োলজিতে অত ভালো না হওয়ায় মোটামুটি নাম্বার পেয়েছে। কলেজ শেষে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে ম্যামের বাসায় যায় বায়োলজি পড়তে। এরপর কেমিস্ট্রি পড়বে আরেকজনের কাছে। ইতি, ইয়ানা, তানজিনা, তুর সহ আরও কিছু মেয়ে এবং ছেলেদের মধ্যে মিহাল, সাইব, যে কিনা মিহালের ফিলিংস জানে তানজিনার প্রতি, সহ আরও কিছু ছেলে পড়তে যায়। বায়োলজির ম্যাম মিহালকে একটা প্রশ্ন করে যে বিপাক কি? মিহাল একটারও উত্তর দিতে পারে না। তখন এটার উত্তর তানজিনা দেয়। কোনো জীবের দেহে সংগঠিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে। তানজিনার প্রশ্নের উত্তর দিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে মিহালের দিকে তাকায়। ম্যাম পড়ার রুম থেকে একটু অন্য রুমে গেলে তানজিনা বলে, দেখেছিস ইনু, সামান্য বিপাক কাকে বলে এটাই পারে না। সে আবার ভালো স্টুডেন্ট, খালি পদার্থবিজ্ঞানে ভালো নাম্বার পাইছে। কে জানে স্যারের সাথে কোনো এক্সট্রা যোগাযোগ আছে কি না। তানজিনার কথায় ইয়ানা, ইতি, তুর সহ সবাই অবাক। সাইব তো মিহালকে কানে কানে বলে, কি ভাই, কেমন মেয়েরে ভালোবাসিস তুই? এর মেয়ে তো নিজের পড়ালেখার উপর অহংকারে ভরা। মিহাল তখন সাইফের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। মিহালের দৃষ্টি দেখে সাইফ চুপ করে যায়। ইয়ানা বলে,